This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তালিকাটা দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছে, অর্থাৎ টেন্টেডদের তালিকা। তালিকাটা কালকেই বেরোক, আর একদিন পরেই বেরোক, 7 দিনের মধ্যে বের করতে হবে। এখন দেখতে পাই তালিকাটা সঠিক হবে নাকি বেঠিক হবে। একজন টেন্টেড ক্যান্ডিডেটকেও কোনোভাবেই নতুন নিয়োগ প্রক্রিয়ায় বসতে দেওয়া যাবে না, সুপ্রিম কোর্টের নির্দেশ। তারা বলেছেন, এসএসসি নিজেরাই বলেছেন তারা বসতে দেবেন না। এখনো পর্যন্ত এসএসসি কিন্তু তালিকা প্রকাশ করেনি। এসএসসিকে প্রথমে স্ট্যান্ডটা এটা ক্লিয়ার করতে হবে যে এসএসসি রুল মেনে যারা অযোগ্য, যারা দাগী, তাদের প্রত্যেকের নাম টেন্টেড লিস্টে দেবেন কি দেবেন না। নিশ্চিতভাবে তালিকা এলেই আমরা দেখে নেব, বুঝে নেব। তার কারণ একদিকে যেমন ওএমআর ম্যানিপুলেশন, এটা যেমন এক ধরনের দাগি, র্যাঙ্ক জাম্পিং সেটা আর এক ধরনের দাগি, মানে যারা র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছেন। তৃতীয় হচ্ছে আউট অফ দ্য লিস্ট, কোথাও নাম নেই, নাইদার ইন প্যানেল নর ইন ওয়েটিং লিস্ট, কোথাও নাম নেই, তারা চাকরি পেয়েছেন। এবার প্যানেলের ভ্যালিডিটি ছিল 1 বছর, তারপরে যারা পেয়েছেন চাকরি, দেখতে হবে এসএসসি তাদের বিষয়ে কি স্ট্যান্ড নেই। ফলে এবং সে নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে যে মূল রায়, সেখানে কিন্তু নির্দিষ্টভাবে বলা আছে এসএসসি আসলে পুরো বিষয়টিকে ওই একটু ধামাচাপা দিয়ে রাখবো, দিয়ে ঘুরপথে টেন্টেডদের বসিয়ে দেব, দিয়ে চাকরি পাইয়ে তারপরে বলবো যে চাকরি পেয়ে গেছে। এবার অনেকদিন চাকরি হলো, কারণ মামলা আবার সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ করে সুপ্রিম কোর্ট হবে, আবার একটা সময় লাগবে, বলবো অনেকদিন তো চাকরি হলো। এদের চাকরি কোনোভাবেই টার্মিনেট করা যাবে না। ঘুরপথে টেন্টেডদের কোনোভাবেই চাকরি দেওয়ার বন্দোবস্ত করা যাবে না, এবং প্রতিটি টেন্টেড ক্যান্ডিডেটদের কাছ থেকে টাকা ফেরত নিতে হবে। তার কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ। তাই কলকাতা হাইকোর্ট প্রথমে নির্দেশ দিয়েছিল, কলকাতা হাইকোর্ট স্পেসিফাই করে দিয়েছিল এই টেন্টেড ক্যাটাগরির মধ্যে কোন টেন্টেড ক্যান্ডিডেটদের টাকা ফেরত দিতে হবে। সুপ্রিম কোর্ট কিন্তু সেটা স্কোপ আর একটু বাড়িয়ে দিয়েছে। সুপ্রিম কোর্ট বলেছে টেন্টেড ক্যান্ডিডেটদের টাকা ফেরত দিতে হবে। ফলে এই আলটিমেট সুপ্রিম কোর্টের যে নির্দেশ, সেই নির্দেশ মান্যতা দিতে হবে। ফলে এই যে টেন্টেড ক্যান্ডিডেটদের প্রত্যেকে টাকা ফেরত দিতে হবে, এটা একটা যেমন বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে টেন্টেড ক্যান্ডিডেটরা কোনোভাবেই নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না। এই তালিকা ত্রুটি মুক্ত করতেই হবে। তার কারণ এই তালিকা যদি ত্রুটিযুক্ত হয়, তাহলে সামনের যে নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়াটিও ত্রুটিযুক্ত হয়ে যাবে। যেমন নবম দশম, তার ডেট অফ পাবলিকেশন অফ ফার্স্ট প্যানেল ছিল 12ই মার্চ 2018, আর ডেট অফ ফার্স্ট কাউন্সিলিং 12ই মার্চ 2018 হয়ে গেল। তারপরে ডেট অফ সেকেন্ড কাউন্সিলিং 5/2/2019 হয়ে গেল। তারপরে ডেট অফ থার্ড কাউন্সিলিং 26/3/2019 হয়ে গেল। তাহলে 12/3/2018 থেকে 1 বছরের প্যানেলের ভ্যালিডিটি হলে 12/3/2019 পর্যন্ত ভ্যালিড থাকে প্যানেল। তারপরের যারা চাকরি পেয়েছেন, সে কাউন্সিলিং সে ক্রম অনুযায়ী হোক বা না হোক, সেটাকে ভ্যালিড বলবেন নাকি ইনভ্যালিড বলবেন, সেটাকে আইন মেনে নিয়োগ বলবেন নাকি বেআইনি নিয়োগ বলবেন, এ প্রশ্নের উত্তর কিন্তু এসএসসিকে দিতে হবে। এসএসসি যদি মনে করেন যে না, আমি ওই বাইপাস করে যাব সব কিছু, দিয়ে কোনোভাবে এই প্রশ্নের কোনোভাবেই সম্মুখীন হব না, দিয়ে টেন্টেড ক্যান্ডিডেটদের তাদের মাঝখান দিয়ে টেন্টেড ক্যান্ডিডেট কিছু ওই অ্যাডমিট কার্ড দিয়ে তাদের পরীক্ষায় বসিয়ে নিয়ে নতুন নিয়োগ প্রক্রিয়াটিকেও কলুষিত করব, এবং লোকজনকে বার্তা দেব যে এক্সপিরিয়েন্সের 10 আছে, ইন্টারভিউয়ের 10, লেকচার ডেমোর 10, 30 আমাদের হাতে। 10 এক্সপিরিয়েন্সের জন্য তুমি পাবে, লেকচার ডেমোর 10 আর ইন্টারভিউয়ের 10, ওই 20 আমাদের হাতে।
মুখ খুলো না, মুখ খুললেই বিপদ। বলবে না চুরি করেছি, সেটাও বলবে না। দেখুন ঘুরপথে সেসব বার্তা আসছে কিনা, এবং নির্দিষ্টভাবে সেই সংখ্যা একেবারে আলাদা আলাদা। এবং এই যে সংখ্যা যে মেলেনি বলেই তো এই নিয়োগ প্রক্রিয়াটা বাতিল হয়েছে। এই যে কারা যোগ্য কারা অযোগ্য, খুব স্পেসিফিকলি বললে কারা দাগি কারা অদাগি, এইটা স্পেসিফাই করেনি বলেই তো আজকে এই অবস্থা তৈরি হয়েছে। এখানে আমি যদি বলি খুব স্পেসিফিক্যালি, সেটা হচ্ছে এরকম বলা যায়, একটা হচ্ছে চিহ্নিত দাগি আর বাকিরা অচিহ্নিত। এখানে কিন্তু ওই যে আনটেন্টেড শব্দটা ব্যবহৃত হচ্ছে মানেই পরবর্তীতে বিভিন্ন অর্ডারে, তার মানে এই নয় যে মূল তালিকায় মূল রায়ে যারা চিহ্নিত দাগি তার বাইরের সকলেই অদাগি, আনটেন্টেড। এইটা যদি সেটা যদি ডিফাইন করা যেত যে না, ওই চিহ্নিত দাগির বাইরে সকলেই অদাগি, তাহলে তো সেগ্রিগেশনই হয়ে যেত, তাহলে তো আর নতুন পরীক্ষার দরকারই হতো না। এই চিহ্নিত দাগি এইগুলো বাদ গেল, আর এই চিহ্নিত অদাগি এইগুলো থেকে গেল। সোজা কথায় কিছু লোকজন বমাল ধরা পড়েছে, কিছু চোর, আর বাকি অংশের মধ্যে কে চোর সেটা ডিটারমিন করা যাচ্ছে না। এবার বলবেন যে ব্যর্থতা কার? ব্যর্থতা সরকারের, ব্যর্থতা এসএসসির, ব্যর্থতা বোর্ডের। আদালত তো আর 1, 2, 3, 4 করে আইডেন্টিফাই করবে না। আদালত বিচারপতিরা এসে এসএসসির অফিসে বসে বসে আপনি যোগ্য নাকি আপনি অযোগ্য এটা তো দেখতে যাবে না। আমাদের ভারতবর্ষের সংবিধান বিচারালয়কে এই ক্ষমতাও দেয়নি, কারণ এক্সিকিউটিভ পাওয়ার এবং জুডিশিয়াল পাওয়ারের মধ্যে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। আমরা কন্টেম্পট পিটিশন ফাইল করেছিলাম তো এই গ্রাউন্ডেই, ইভেন এটা ফাইল করেছে এই গ্রাউন্ডেই, যে টেন্টেডদের তালিকা দাও। টেন্টেডদের তালিকা না দিলে নতুন নিয়োগ প্রক্রিয়া কখনোই কলুষমুক্ত হবেই না, কারণ টেন্টেডদের কোনোভাবেই পরীক্ষায় বসানো যাবে না। উল্টে এই আর্টিকেল 12 অথরিটিরা তারা কি করেছেন, তারা আদালতে সিঙ্গেল বেঞ্চে যখন হেরে গেছেন, দেখেছেন যে যোগ্যদের কোনোভাবেই অযোগ্যদের কোনোভাবেই বসানো যাচ্ছে না দাগিদের, তখন তারা অ্যাপিল করেছিলেন ডিভিশন বেঞ্চে যে এই চিহ্নিত দাগিদের পরীক্ষায় বসতে দিতে হবে। তার কারণ একই চুরির জন্য দুবার শাস্তি দেওয়া যাবে না, একই অপকর্মের জন্য দুবার শাস্তি দেওয়া যাবে না। ডাবল জিওপার্ডি, কি সাংঘাতিক লিগাল প্রিন্সিপাল! মানে চোরের জন্য নতুন নতুন লিগাল প্রিন্সিপাল অ্যাপ্লিক। আমরা খুব সহজভাবে, তাহলে তো মানে যারা ধরুন মানে এই চিহ্নিত দাগি নয় তাদেরও তো শাস্তি হয়ে গেছে দুবার। এই আবেদন করার অর্থ হলো চিহ্নিত দাগিদের পক্ষে যে আর্টিকেল 12 অথরিটিরা রয়েছে সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে তারা দাগিদের হয়ে লড়াই লড়ছেন জনগণের করের টাকায়। চিহ্নিত দাগিদের হয়ে লড়ছেন কারা? আর্টিকেল 12 অথরিটি, যারা চলেন জনগণের করের টাকায়। ফলে খুব পরিষ্কার হয়ে যাচ্ছে যে আসলে যারা ক্ষমতায় বসে আছেন তারা রয়েছেন চিহ্নিত দাগিদের সঙ্গে। শুধু তাই না, যেমন গ্রুপ সি গ্রুপ ডি, এখানে চিহ্নিত দাগির পার্সেন্টেজ ওদের হিসেব অনুযায়ী, এসএসসির হিসাব অনুযায়ী অনেক বেশি। সেখানে তাদেরকে এই সরকার বাড়িতে বসে ভাতা দেওয়ার জন্য স্কিম ঘোষণা করেছিলেন। আমরা আদালতে মামলা করে সেটা আটকেছি। কেন? তার কারণ তারা চেয়েছিলেন যে এই চিহ্নিত এই যে দাগি তারা যদি এই টাকাটি না পান তাহলে হয়তো মুখ খুলে ওই দাগিদের তালিকা বেরোচ্ছে যারা চাকরি পেয়েছে, কিন্তু আর একটা দাগি তো আছে যে তালিকাটা বেরোচ্ছে না, যারা এদেরকে দাগি বানিয়েছে। তারা কারা? তারা হচ্ছে সেই দালালরা। তারা কারা? তারা হচ্ছে সেই শাসক দলের নেতা নেত্রীরা। তারা কারা? তারা হচ্ছে সেই মন্ত্রী মহামন্ত্রীরা, যারা এই দাগিদের দাগি বানিয়েছে। এখানে দু ধরনের বেনিফিশিয়ারি রয়েছে, এক হচ্ছে যারা চাকরি পেয়ে বেনিফিট পেয়েছে, আর একটা হচ্ছে যারা অর্থ পেয়ে বেনিফিট হয়েছে। ফলে দু ধরনের বেনিফিশিয়ারি রয়েছে। যারা বেনিফিটেড হয়েছেন চাকরি পেয়ে তাদের তালিকা বেরোচ্ছে, কিন্তু যারা অর্থ পেয়ে বেনিফিটেড হলেন সেই বেনিফিশিয়ারি লিস্ট কবে আসবে? ফলে সেই লিস্টটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, যারা গোটা সিস্টেমটাকে কলুষিত করেছে।